সবচেয়ে প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে আমি কংগ্রাচুলেট করতে চাই, কারণ আইপিএল এর প্লে অফে কিন্তু ওরা অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে এবং তার সাথে গুজরাট টাইটান্সও কিন্তু অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে আইপিএল এর প্লে অফে, এবং আরসিবি, এসআরএইচ এবং গুজরাট টাইটান্স এই তিনটে দলই কিন্তু এখন অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে। এখন একটা স্পটের জন্য লড়াই চলবে, পাঞ্জাব কিংস আর যাকে বলে রাজস্থান রয়্যালস, দুটো দলের মধ্যে মেইন লড়াই চলবে। চেন্নাইয়ের অবস্থা খুবই খারাপ, কারণ চেন্নাই যদি লাস্ট ম্যাচ জেতেও চেন্নাইয়ের 14 ম্যাচে 14 পয়েন্ট হবে এবং বাকি দলগুলোর উপর তখন তাকিয়ে থাকতে হবে। রাজস্থানের কাছে এখন বেস্ট ইকুয়েশন আছে, 12 ম্যাচে 12 পয়েন্ট, পরে দুটো ম্যাচ জিতে যাও, প্লে অফে কোয়ালিফাই করে যাও। পাঞ্জাবকে শুধু লাস্ট ম্যাচ জিতলেই হবে না, যা ভরসায় থাকতে হবে রাজস্থানে, যেন রাজস্থান দুটো ম্যাচেই হেরে যায়, তাহলেই পাঞ্জাব এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। আর হ্যাঁ, পাঞ্জাব হেরে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তবে হ্যাঁ, কেকেআরেরও একটা আউটসাইড চান্স আছে, 12 ম্যাচে 11 পয়েন্ট আছে কেকেআরের। এখন লাস্টের দুটো ম্যাচে জিততে হবে, দেখা যাক কি হয়। লাস্টের 6টা ম্যাচের 5টাই জিতেছে কেকেআর এবং লাস্টের দুটো ম্যাচ কলকাতাতেই হবে। একটাই শুধু ভয় লাগছে, পরের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আছে, যার সাথে কেকেআর এর বরাবরই খারাপ রেকর্ড। তো দেখা যাক কি হয়, এখন বেশ জমে উঠেছে। কিন্তু ভাই কি খেল দেখালো এসআরএইচ, দুর্দান্ত যাকে বলে পারফরমেন্স করে দেখালো। এবং আমি ভাই এখানে কিন্তু ক্রেডিট দেবো ঈশান কিষান এবং হেনরিচ ক্লাসেনের, কারণ এই পিচটা কিন্তু ব্যাটিং করার জন্য একদম ইজি ছিল না। এবং 10 ওভারে 75 রানে 2 উইকেট একসময় সানরাইজার্সের স্কোর ছিল, তখনও 10 ওভারে ওদের 106 রান দরকার ছিল, কিন্তু এরা কিন্তু পুরো নিজে হাতে ম্যাচ জিতিয়েছে সানরাইজার্সকে। 47 বলে 70 রান স্কোর করেছে ঈশান কিষান, আর 26 বলে 47 রানের কিন্তু ইনিংস খেলেছে হেনরিচ ক্লাসেন। এবং ঈশান কিষান যখন আউট হয়ে যায় তখন অলরেডি ম্যাচ ওরা জিতে গেছে, আর 9 বলে 6 রান দরকার। তো শেষ ম্যাচ যাকে বলে 5 উইকেটে হারিয়ে দিল সিএসকে কে, এবং 1 ওভার বাকি থাকতে হারিয়ে দিল। তবে ভাই সিএসকে এর ব্যাটিং এর কথা যদি আসি, আমি প্রথমে বুঝতে পারলাম না যে কেন ঋতুরাজ গাইকোয়াড় ফার্স্টে টসে জিতে ব্যাটিং নিল। তবে ব্যাটিং করতে নামলো, একটা ভালো অ্যাটাকিং স্টার্ট দিয়েছিল সঞ্জু স্যামসন, 13 বলে 27 রান স্কোর করে আউট হয়ে যায়। কিন্তু ভাই ঋতুরাজ গাইকোয়াড় এটা কি ব্যাটিং করলো, 21 বলে 15 রান, মানে তুমি দলের ক্যাপ্টেন আর তুমি এরকম স্লো ইনিংস খেলছো। এবং এই আইপিএল কিন্তু একটা জিনিস ভাই আমাদের প্রমাণ করে দিল যে ঋতুরাজ গাইকোয়াড় হয়ে যাক বা অজিঙ্ক্য রাহানে, এরা কিন্তু একদম টি-20 প্লেয়ার নয়। দেখো অজিঙ্ক্য রাহানেকে তো আমরা অনেক আগে থেকেই জানি ও টি-20 প্লেয়ার নয়, এবং ঋতুরাজ গাইকোয়াড় যাকে বলে একদমই টি-20 প্লেয়ার নয়, একদম বোঝা গেল। এবং অনেকে গৌতম গম্ভীরকে ট্রোল করছিল এতদিন ধরে, যে কেন যাকে বলে গৌতম গম্ভীর ঋতুরাজকে নেয় না ইন্ডিয়ান টি-20 আই দল। অনেকে বলছিল যে যেহেতু ধোনির দলে খেলে, চেন্নাইয়ের প্লেয়ার, সেই কারণে ওকে সুযোগ দেয় না। কিন্তু ভাই এই আইপিএলটা একদমই প্রমাণ করে দিল যে ঋতুরাজ গাইকোয়াড় একদমই টি-20 প্লেয়ার কিন্তু নয়, একদমই নয়। মানে কি ইনিংস, 21 বলে 15 রান, তুমি এত স্লো খেলেছো, তারপরে তোমাকে অ্যাটাকিং খেলতে হবে না, সেখানে তুমি যাকে বলে কিছুই করতে পারলে না, আউট হয়ে গেলে। আর এখান থেকে যাকে বলে শিবম দুবে কি ফিনিশিং করলো, এটা 24 বলে 26 রান স্কোর করলো, এত স্লো খেললো, যখন মারার সময় এলো তখন আউট হয়ে গেল, মারতেই পারলো না। জাস্ট 3টে ব্যাটার সিএসকে হয়ে লড়েছে, একটা সঞ্জু স্যামসন ওপেনে 13 বলে 27 করেছে, এছাড়া কার্তিক শর্মা আর ডেওয়াল ব্রেভিস। হ্যাঁ, ডেওয়াল ব্রেভিসেরও সেরকম ভালো যাচ্ছিল না টুর্নামেন্টটা, কিন্তু ও ফাইনালি রান করলো। কিন্তু ভাই 180 দেখো এখনকার দিনে খুব কম স্কোর, ঠিক আছে, এখনকার দিনে আইপিএল এ খুবই কম স্কোর, এবং 190 থেকে 95 করলে হয়তো ম্যাচটা জমে যেত। কিন্তু এরা দুজন এত স্লো খেলেছে না, এত বল নষ্ট করেছে, মানে 21 বল আর এখানে যাকে বলে 45 বল খেলে 41 রান মাত্র স্কোর করেছে ঋতুরাজ গাইকোয়াড় আর শিবম দুবে। তো কি ইনিংস ছিল এটা। বাকি ভাই সানরাইজার্সের বোলিং এর কথা যদি বলি, দেখো প্যাট কামিন্সও ভালো বোলিং করেছে, 3খানা উইকেট নিয়েছে, এছাড়া ঈশান মালিঙ্গাও তাই ভালো বোলিং করেছে, ইকোনমিক্যাল বোলিং করেছে, এবং তার সাথে সাকিব হুসেনও তাই ভালো বোলিং করেছে, এবং প্রত্যেক ম্যাচেও ভালো বোলিং করে যাচ্ছে। স্লোয়ার বলগুলো খুব ভালো করে, ইয়র্কার ভালো মারতে পারে, তো ওর বোলিংটা দেখে খুব ভালো লাগছে। তবে ওটাই হচ্ছে ব্যাপার, 10-15 রান সিএসকে কম ছিল এক সময়, 9 ওভারে এক সময় কত 89 রান স্কোর ছিল 2 উইকেটে, তো সেখান থেকে লাস্টের 11 ওভারে যাকে বলে মাত্র 91 রান স্কোর করেছে। তো এটা তো কিছুই না কিছুই না এটা। তো তারপরে 181 রান টার্গেট ছিল, এবং শুরুটা ভালো হয়নি এসআরএইচ এর, ট্র্যাভিস হেড আউট হয়ে যায়, এবং তারপরে অভিষেক শর্মা একটা মোটামুটি ইনিংস খেলে, 21 বলে 26 স্কোর করে আউট হয়ে যায়। কিন্তু তারপরে কিন্তু ইনিংসের হাল ধরে ঈশান কিষান এবং তার সাথে হেনরিচ ক্লাসেন, দুজনের মধ্যে একটা দারুণ পার্টনারশিপ হয়, এবং তারপরে কিন্তু যাকে বলে ছোটখাটো কন্ট্রিবিউশন আসে নীতিশ কুমার রেড্ডি আর সলিল অরোরার থেকে, আর শেষমেশ কিন্তু ম্যাচটা 1 ওভার বাকি থাকতে 5 উইকেটে এসআরএইচ নিজের নামে করে নেয়। তবে অনশুল কম্বোজের যে ভাই কি হলো বুঝতে পারছি না, মানে এত ভালো বোলিং করছিল অনশুল কম্বোজ প্রথম দিকে, যে সবাই বলছিল ইনক্লুডিং আমি, যে অনশুল কম্বোজকে যেন ইন্ডিয়ান টি-20 দলে নেওয়া হয়, কিন্তু লাস্টের 4টে ম্যাচে একদম জঘন্য বোলিং করছে, জঘন্য কি বোলিং করলো ভাই, 4 ওভারে 46 রান দিয়ে 1খানা উইকেট নিল, এত বাজে বোলিং। এই ম্যাচেই তো অনশুল কম্বোজের ভালো বোলিং করার দরকার ছিল না, আগের ম্যাচে এত বাজে বোলিং পারফরমেন্স করলো, তো এই ম্যাচে তো সেটা যাকে বলে প্রমাণ করার সুযোগ ছিল না হেটার্সদের, যে না আমি ভালো বোলার,
কিন্তু কি বোলিং করলো, আর এরকম বোলিং করলে কিভাবে ইন্ডিয়ান টি-20 দলেও সুযোগ পাবে। আর ঋতুরাজ গাইকোয়াড়ের ক্যাপ্টেন্সিও ভাই সেই লেভেলের। আকিল হোসেন 3 ওভারে 21 রান দিয়ে একখানা উইকেট নিয়েছে, তাকে আর বলই দিল না, তার 1 ওভার পড়ে রইলো। তাহলে ম্যাচটা যদি লাস্ট ওভারে যেত, কাকে বল দিত? স্পেন্সার জনসনকে দিত। যে বোলারটা এত ভালো বোলিং করেছে, ইকোনমিক্যাল বোলিং করেছে, তাকে আর বলই দিল না। তাহলে এরকম ভাবে কিভাবে হবে? মুকুল চৌধুরী প্রথম 3টে ওভার ভালো করেছিল, তারপরেও এসে উইকেট নিয়ে নিল 4th ওভারে ফার্স্ট বলে। কিন্তু তারপরে ভাই ডেথ ওভার্সে বাজে বোলিং করে দিল, প্রেসার কন্ট্রোল করতে পারেনি, 15 রান দিয়ে দিল এবং 17 বলে 28 রান দরকার ছিল। ভেবেছিলাম যে ম্যাচটা হয়তো লাস্ট ওভারে যাবে, একটা টানটার ম্যাচ হবে, কিন্তু ওই ওভারটা 15 রান দিয়ে পুরো ম্যাচের মোড়টা কিন্তু এসআরএইচ এর দিকে করে দিল। তো যাই হোক, এখন সিএসকে কে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে এবং এটাই প্রে করতে হবে যেন লাস্ট ম্যাচটা গুজরাট টাইটান্সের এগেন্সে জিতে যায়। বাকি ভাই দেখো, সবাই ভেবেছিলাম যে ধোনি হয়তো এই ম্যাচে খেলবে, কিন্তু ধোনিকে আমরা খেলতে দেখলাম না। তো আর হয়তো আমরা যাকে বলে ধোনিকে দেখবো না, কারণ লাস্ট ম্যাচই পড়ে রয়েছে, আর মনে হয় না ধোনি খেলবে এই ম্যাচেও। তো হয়তো লাস্ট সিজন ধোনি খেলে ফেলেছিল 2025 সালেই, আর 27 সালেও মনে হয় না আমার আর খেলবে ধোনি। তো যাই হোক, আর কি করা যাবে এখন। আর এসআরএইচ কে কংগ্রাচুলেশন জানাই এবং তার সাথে গুজরাট টাইটান্সকেও। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।